नमस्कार दर्शक बंधुरा फिटोमैट वेलनेसের तरफ থেকে আপনাদের স্বাগত। আমি ডক্টর প্রদীপ কুমার গোস্বামী, ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস প্রেগন্যান্সি অ্যান্ড ইনফার্টিলিটি কেয়ার সেন্টারের তরফ থেকে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ইনফরমেশন প্রভিশন বা স্বাস্থ্য সম্পর্ক তথ্য আপনাদের জানানোর জন্য যে আমরা আলোচনাগুলো করি, আর আজকে একটা নতুন আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি। বিষয় হচ্ছে আইভিএফ অর টেস্ট টিউব বেবি। ইনফার্টাইল কাপল বা যারা যে সমস্ত দম্পতি বন্ধ্যাত্বে ভুগছেন তাদের জন্য আইভিএফ একটা লাস্ট অপশন হিসেবে কাউন্ট করা হয়। বাচ্চা না আসার কারণ বিভিন্ন রকমের হতে পারে, ডিমের সমস্যা, শুক্রাণুর সমস্যা বা জরায়ুর অথবা ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। আবার কখনো কখনো এই তিনটে জিনিসও যদি ঠিক থাকে, যে গ্রুপটা আমরা পাই তাকে আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি, এবং সেটাও বন্ধ্যাত্বের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত যে ইনফার্টাইল কাপল বা বন্ধ্যাত্ব সমস্যা জড়িত দম্পতিরা যারা আমাদের কাছে আসেন, প্রাথমিকভাবে আমরা সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং যদি কোনো কারণ পাওয়া যায়, যেমন ধরুন ডিম্বাণু সংক্রান্ত, শুক্রাণু সংক্রান্ত অথবা জরায়ুর গঠনজনিত কোনো ত্রুটি ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়, তাহলে সেই সমস্যাটা ইদার মেডিসিন বা ওষুধ অথবা অপারেশনের সাহায্যে সলিউশন করে তারপরে আমরা ফার্টিলিটি ট্রিটমেন্টে যাই এবং অনেক ক্ষেত্রেই প্রেগন্যান্সি আনা সম্ভব হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন ধরুন যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, শুক্রাণুর সমস্যা এতটাই থাকে যে তা দিয়ে বাচ্চা আসা সম্ভব নয়, অথবা ডিমের পরিধি, সংখ্যা, কোয়ালিটি যদি খুবই খারাপ থাকে বয়সজনিত কারণে বা এন্ডোমেট্রিওসিস রোগ অথবা অন্য কোনো অপারেশন ইত্যাদির কারণে যদি এগের সংখ্যা এতটাই কম থাকে বা কোয়ালিটি এতটাই খারাপ হয় যে নর্মাল পদ্ধতিতে প্রেগন্যান্সি আনা সম্ভব নয়, তখন আইভিএফ বা টেস্ট টিউব বেবির রেকমেন্ডেশন করা হয়ে থাকে। এবার আইভিএফ একটি কমপ্লেক্স প্রসিডিওর্স এবং এটাতে নট অনলি ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকে, এর মধ্যে সিগনিফিকেন্ট মানিটারি ইনভলভমেন্ট থাকে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচণ্ড রকমের ইমোশনাল ইনভলভমেন্টও থাকে। এবার আইভিএফ পদ্ধতিতে যাবার আগে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে আইভিএফ পদ্ধতিটা এক্সপ্লেন করা, তার প্রোজ এবং কনসগুলো বলা এবং তাতে সাফল্যের সম্ভাবনা কতটা এই পুরো ব্যাপারটা এক্সপ্লেন করা, এটার মধ্যে কোনো রিস্ক কিছু আছে কি না, এগুলো যেমন মেডিকেল ব্যাপার, এছাড়াও খরচাপাতি ইত্যাদি কীরকম হতে পারে, এগুলো সবগুলোই কিন্তু প্রি আইভিএফ কাউন্সেলিং স্টেজে করে নিতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেহেতু আইভিএফ একটি লাস্ট রিসর্ট হিসেবে ধরা হয়, শেষ অস্ত্র বা উপায় হিসেবে ধরা হয় এবং এটি অত্যন্ত একটি কস্টলি প্রসিডিওরও হতে পারে, সেই অনুপাতে পেশেন্ট লেভেলে একটা এক্সপেকটেশন থাকে যে আইভিএফ করালেই আমাদের প্রেগনেন্সি এসে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সেজন্য প্রি আইভিএফ স্টেজে আমরা যখন কাউন্সেলিং করি আমরা সাফল্যের সম্ভাবনাটা বিজ্ঞানসম্মতভাবে এক্সপ্লেন করে দিই। দেখা গেছে যে আইভিএফের সাফল্য কখনোই কিন্তু 100-র মধ্যে 100 হবে না, অর্থাৎ যে সমস্ত কাপলরা আইভিএফ ট্রিটমেন্ট করছেন তাদের কিন্তু আইভিএফ করালেই যে প্রেগন্যান্সি গ্যারান্টেড হবেই এরকম কিন্তু কোনো ডেটা বা পরিসংখ্যান নেই। মোটামুটি যেটা দেখা গেছে যে আইভিএফের যে ভ্যারিয়েবলস, একটা হচ্ছে এজ যত বাড়তে থাকে আইভিএফের সাফল্যের সম্ভাবনা কমতে থাকে, ডিমের সংখ্যা এবং কোয়ালিটি, অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেরকম ধরুন এন্ডোমেট্রিওসিস ইত্যাদি কারণে আইভিএফের কিন্তু সাফল্যের হার কমতে পারে। এছাড়াও শুক্রাণুর কোয়ালিটি, এটার ওপরেও কিন্তু আইভিএফের সাফল্য অনেকাংশেই ডিপেন্ড করে। প্লাস এর সঙ্গে জুড়ে যে টেকনোলজিগুলো ইউজ হয়, আধুনিক টেকনোলজি বা যে জায়গাতে করা হচ্ছে সেগুলো মডার্ন যে চিকিৎসা বা আইভিএফের যে টেকনোলজি, ল্যাবরেটরি ইত্যাদি, সেগুলো সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এবং যে সমস্ত লোকেরা বা প্রফেশনালরা এই মেশিনগুলোর পেছনে বসে থাকেন ইনক্লুডিং দ্য মেডিকেল টিম, তারা আইভিএফ করার জন্য সঠিকভাবে যোগ্য কিনা।
তো এই সমস্ত জিনিস যদি সবগুলোকেই অ্যাড্রেস করা হয় এবং কোয়ালিটি কন্ট্রোল করা হয়, তাহলেও কিন্তু আইভিএফ কোনোভাবেই গ্যারান্টেড সাকসেস আনতে পারে না। তো আজকে যে বিষয়টা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে যে আমার দুবার আইভিএফ করা হয়েছে, কিন্তু আইভিএফ ফেলিয়ার হয়েছে। তো আমার করণীয় কী আছে? ব্যাপারটা অত্যন্ত একটি ফ্রাস্ট্রেটিং কন্ডিশন বোথ ডাক্তারদের কাছে এবং পেশেন্টদের কাছে। এবার যখন আইভিএফ ফেলিয়ার হয়, তখন আমাদের তরফ থেকে যেটা আমরা দেখি যে ভ্রূণের কোয়ালিটিটা কীরকম ছিল এবং ভ্রূণের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ ছিল কিনা। এবার একটা যখন আমরা রান্না করি, তখন রান্নাটার টেস্টটা কতটা হবে সেটা ডিপেন্ড করে তার ইনগ্রেডিয়েন্টগুলো কীরকম আর কুক বা রাঁধুনিটা কীরকম। তো সেই অনুপাতে আমরা যখন আইভিএফ পদ্ধতিতে এমব্রায়ো বা ভ্রূণের সঞ্চার করি বা তৈরি করি ল্যাবরেটরিতে, তখন এগের কোয়ালিটি, স্পার্মের কোয়ালিটি এবং যে টেকনোলজিগুলো ইউজ করা হচ্ছে সেগুলো অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় খুব ভালো এমব্রায়ো তৈরি করেও কিন্তু সাফল্য নাও আসতে পারে। সেক্ষেত্রে যে ঘরটার মধ্যে এমব্রায়োটাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ কিনা জরায়ু বা তার গহ্বর, ইউট্রাইন ক্যাভিটি, এবং তার যে লাইনিং থাকে, যে পর্দা থাকে, এন্ডোমেট্রিয়াম লাইনিং, সেটা কতটা ভালো রকমভাবে তৈরি করা হয়েছে, এখানে কোনো সমস্যা আছে কিনা, লাইক জরায়ুর ক্যাভিটির মধ্যে কোনো সেপ্টাম, কোনো পলিপ ইত্যাদি আছে কিনা, ইউজুয়ালি আইভিএফ করার আগে এগুলো সম্পূর্ণভাবে দেখে নিয়ে একদম ক্লিয়ার হলে তখনই কিন্তু আইভিএফ প্রসেসটা করা হয়ে থাকে। সুতরাং এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে ভ্রূণের কোয়ালিটি এবং তার সঙ্গে জড়িত এগ এবং স্পার্মের কোয়ালিটি, আর আরেকটা জিনিস হচ্ছে যে জরায়ুর ভেতরে যে পর্দা বা এন্ডোমেট্রিয়াম, যেখানে ভ্রূণটা প্রথিত হয়, এই জায়গাটা কতটা ভালো রকমভাবে আছে বা তৈরি হয়েছে। ইউজুয়ালি ভ্রূণের কোয়ালিটি যদি ভালো না হয়, পার্টিকুলারলি বয়সজনিত কারণে অথবা এন্ডোমেট্রিওসিস জনিত কারণে, তখন কিন্তু আইভিএফ করার আগেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডোনার আইভিএফ বা দাতার ডিম দিয়ে আমরা আইভিএফ করার কথা বলে থাকি। এবং সিমিলারলি যদি সিমেন কোয়ালিটি খুব খারাপ হয়, তখন আইভিএফ যদি কোনো কারণে করতে হয়, তখনও কিন্তু আমরা দাতা সিমেনের বিষয়টা আলোচনা করে থাকি। এবং ইউজুয়ালি যারা ডোনার বা দাতা হন, তাদের বয়স কম হয় এবং তাদের ইউজুয়ালি অলরেডি বাচ্চা হয়ে গেছে, এরকম লোকেরাই ইউজুয়ালি ডোনার হিসেবে সিলেক্টেড হয়। তো সেই হিসেবে তাদের ডিম বা দ্বারা ধরুন দাতা স্পাম, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষিত, এবং এই ব্যাপারটা অনেক সময় পেশেন্টরা অ্যাকসেপ্ট করেন বা অনেক সময় পেশেন্টরা অ্যাকসেপ্ট করতে পারেন না। অবভিয়াসলি পেশেন্টদের চয়েসের ওপর আমরা সম্পূর্ণভাবে সম্মান দিই। সুতরাং কেউ যদি চান যে তার নিজের ডিমেই পরীক্ষা করাতে, জানার পরেও যে আইভিএফে সাফল্যের সম্ভাবনা একটু হলেও কম থাকবে, কারণ কি তার ডিম বা স্পার্মের কোয়ালিটিটা খারাপ আছে, সেটা কিন্তু প্রি আইভিএফ স্টেজেই বলে নিতে হবে। সুতরাং যাদের ধরুন মাল্টিপল টাইম আইভিএফ ফেলিয়ার হয়েছে এবং নিজের ডিম অথবা স্পার্ম দিয়ে করেছেন, তাদের কিন্তু দাতার ডিম বা দাতার স্পার্মের কথা ভাবা যেতে পারে। এর পরের বিষয়টা হচ্ছে যে জরায়ুর যে পর্দা বা এন্ডোমেট্রিয়াম লাইনিং, তার মধ্যে কিছু রিসেপ্টর থাকে যেগুলো কিন্তু জেনেটিক্যালি কন্ট্রোলড হয়। তো আমরা ওষুধের সাহায্যে, ইঞ্জেকশনের সাহায্যে আইভিএফের সেকেন্ড ফেজে যখন জরায়ুর পর্দাটা তৈরি করি, তখন বিশেষ কয়েকটা জিনিস আমরা দেখি, যেমন জরায়ুর পর্দাটা কতটা ঠিক, কতটা পুরু, তার রক্তের ফ্লোটা কীরকম, তার অ্যাপিয়ারেন্সটা মানে ট্রাইল্যামিনার লাইন আছে কিনা, এন্ডোমেট্রিয়াল ভলিউম বা ক্যাভিটি ভলিউমটা কীরকম আছে, ইত্যাদি জিনিসগুলো, বা এন্ডোমেট্রিয়াল কন্ট্রাকশনস কিছু আছে কিনা, এগুলো আমরা দেখে থাকি। সুতরাং এই জায়গাতে যদি কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, তাহলে ফেলিওর আইভিএফ কেসগুলো ডেফিনেটলি আর একবার পর্যালোচনা করে জরায়ুর ভেতরের পর্দাটা আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করা যেতে পারে। লাস্টলি, এই যে রিসেপ্টরগুলো থাকে জরায়ুর পর্দাতে, যার মাধ্যমে এই ভ্রূণটা প্রথিত হয় জরায়ুর ক্যাভিটির মধ্যে, সেইটা জেনেটিক্যালি কন্ট্রোল কিছু রিসেপ্টর বা অণু থাকে জরায়ুর ভেতরের ক্যাভিটিতে। এরা বলে একটা কথা আছে, এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যাসে। সেখানে কি করা হয়, আইভিএফের মতনই সম্পূর্ণ প্রিপারেশন করে ভ্রূণটা ইমপ্ল্যান্ট করার বদলে ওই এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ের অতি ক্ষুদ্র একটি অংশ বা টুকরো
জরায়ুর বাইরে বের করে নেওয়া হয় এবং সেটাকে একটা জেনেটিক বা মলিকুলার বায়োলজির অ্যানালিসিস করতে পাঠানো হয় এবং এটা আমাদের বলে যে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামটা রিসেপটিভ আছে কিনা, আর যদি না রিসেপটিভ থাকে তাহলে আইভিএফ পদ্ধতিটা আর কিভাবে মডিফাই করে সাফল্য আনা সম্ভব সেটাও কিন্তু জেনেটিক ল্যাব থেকে সাজেস্ট করা হয়। এর সঙ্গে একই সঙ্গে আমরা এই যে জরায়ুর পর্দার টুকরো অংশটাকে ইনফেকশন পার্টিকুলারলি টিউবারকুলোসিসের জন্য চেক করে নিতে পারি, কারণ যদি টিউবারকুলার ইনফেকশন থাকে তাহলে কিন্তু ভালো ভ্রূণ বা এমব্রায়ো দিলে পরেও সাফল্য নাও আসতে পারে। সুতরাং কেউ যদি ধরুন আগে মাল্টিপল টাইম আইভিএফ ফেলিয়ার হয়েছে, যখন পেশেন্টরা আমাদের কাছে জিজ্ঞেস করেন এই সমস্ত জিনিসগুলোই নিয়ে আমরা আলোচনা করি এবং যদি কিছু করার অবকাশ থাকে সেই মতন আমরা আবারও সাফল্য পাওয়ার চেষ্টা করে থাকি। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনি যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন আপনার এই ডিসিশন নিতে আপনি লাভবান হবেন। ধন্যবাদ।